কাশ্মীরে প্রথমবার ঘুরতে গিয়ে আমরা টোটাল 4টা জায়গায় যাই: শ্রীনগর, পেহেলগাম, সোনমার্গ আর দুধপাথরি। আমার আগের 2টা ভিডিওতে আমরা বাংলাদেশ থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে শ্রীনগর কিভাবে গিয়েছিলাম এবং তারপরে পেহেলগাম আর সোনমার্গে ঘোরার সময় আমাদের সাথে কিরকম স্ক্যাম হয়েছিল সেটা দেখাইছিলাম। এইবারের পর্বটা কাশ্মীর নিয়ে শেষ পর্ব। সোনমার্গ যাওয়ার পরের দিন ছিল ঈদ, তাই খুব স্বাভাবিকভাবেই আমাদের ড্রাইভার বেশ দেরি করে এসে আমাদের নিয়ে যায় দুধপাথরিতে। কাশ্মীরের এই জায়গাটা বাকি জায়গাগুলোর মতো অতটা পরিচিত না বলেই মনে হইল। বেশিরভাগ ভিডিওতে শ্রীনগর, পেহেলগাম, সোনমার্গ আর গুলমার্গ নিয়েই বলা। আমাদের সেদিন গুলমার্গে গিয়ে গন্ডোলা রাইড করার কথা ছিল। গন্ডোলার টিকিট আগে কাটার কথা বলাতে উমিয়া বলছিল, আরে হয়ে যাবে, মুমিন সব ম্যানেজ করে নেবে। কিন্তু বুঝতেছেন কি হয়েছিল। তবে দুধপাথরিতে যাওয়াটাও একটা ভালো সিদ্ধান্ত ছিল। সেদিন একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। প্রথমে আমরা শ্রীনগর থেকে গেলাম বুরগাম নামের একটা জায়গায়। সেখানে আঁকাবাঁকা পথ ধরে খান সাহিব আর তারপর রাইয়ার হয়ে দুধপাথরি। রাস্তায় চলার সময় একেবারে সোজা দেখা যাচ্ছিল দুধ পাহাড়ের চূড়া। এরপর পাইনের বন জঙ্গল পার করে আমরা এসে পড়লাম দুধপাথরির ভিতরে। প্রায় 3 কিলোমিটার উপরে এই জায়গাটায় ঢুকতেই প্রথমে পড়লো একটা বিশাল মাঠ, যেখানে ঘোড়া নিয়ে ব্যস্ত ঘোড়ার মালিকরা। তারপর আরেকটু ভিতরে যেতেই একটা গেট। গেটের জায়গায় আপনার ড্রাইভার নামিয়ে দিতে পারে। তখন পুরো রাস্তা আপনার হেঁটে বা পনি রাইড করে যেতে হতে পারে। ভুলেও এই কাজ করবেন না, বরং 150 রুপি দিলেই গাড়ি ঢুকতে পারবে। আর সেখান থেকে সোজা চলে যাওয়া যায় দুধ পাহাড়ের গোড়ায়। আমরা আসছি দুধপাথরিতে। দুধপাথরি এখানে আমরা ভাবছিলাম, তুমি বাংলায় বলতে পারো, হইতে পারতো হ্যাঁ। কাহিনী হইতেছে যে এই মেয়েটা অনেক কথা হইতেছে যে এখানে আসার আগে আমাদের ড্রাইভার আমাদের কিচ্ছু বলেনি, বলছে দুধপাথরি নিয়ে যাবে, আর কিছু না। ছবি দেখে নিছি, ভাবছি যে খুব সুন্দর জায়গা, সবুজ জায়গা হবে, তো কিছুই তেমন নিয়ে আসিনি। ছোট একটা জাম্পার নিয়ে আসছি আর একটা জ্যাকেট যদি লাগে, থার্মালটাও ওই সময় পরিনি। তো তারপরে আইসা দেখি এই অবস্থা পুরা। আসলে আমি বলছি যে গতকাল তো অনেক গরম ছিল, তো আজকে তো মানে থার্মাল পরে গেলে গরম লাগবে, তো থার্মালটাও খুলে যাও। আমরা আইসা কাপাকাপি শুরু করছি, কোনো রকম একটা কফি খাই যান বাঁচাইলাম। এখন আস্তে আস্তে আগাইতেছি। হাত লাল হয়ে গেছে, মনে হইতেছে বরফে নিজে ডুবেছিলাম। এখন আমরা আপাতত দুধপাথরিতে একটু ঘোরাঘুরি করি। আর হাঁটতে হাঁটতে একসময় পেলাম দুধপাথরির জলের ধারা, যা আসে দুধপাথরির ঝর্ণা থেকে। আসলে এটা শালিগঙ্গা নদীরই প্রবাহ। শালিগঙ্গার জল এই পাথরের উপর দিয়ে যাওয়ার সময় দুধের মতো অনেকটা রং নেই বলেই এই জায়গার নাম দুধপাথরি। এখান থেকে আরেকটু ভিতরে গেলে ট্রেকিং করা যাইতে হয়তো, কিন্তু ততক্ষণে বিকাল শেষ হয়ে গেছে। ম্যাডামদের ব্যাপক ফটোশুট শেষ। এখন আমরা আবার ব্যাক করতেছি। এখন কোনো এক জায়গায় নিয়ে যাবে, একটু বৃষ্টি আসতেছে, তাড়াতাড়ি ব্যাক করতে হবে আর কি। আমরা আবার ফিরতি পথে কিছুক্ষণ দাঁড়াইলাম দুধপাথরির পার্কে। ততক্ষণে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। -2 টেম্পারেচার, সেখানে আমাকে জ্যাকেট খুলে ফিচার শুট করাইছে। ঠান্ডা মনে হচ্ছে ঠিক ফ্রিজ থেকে বলেছি। বেচারা উমিয়া নামেই নেই। যাই হোক, এটা হচ্ছে দুধপাথরে আরেকটা জায়গা ছিল যেখানে সুইজারল্যান্ডের মতো একটা ভাইব পাওয়া যাবে। মঈন ভাইকে ধন্যবাদ আমাদের এই জায়গাটা ঘোরানোর জন্য।
দুধপাত্রি থেকে ব্যাক করার সময় একটা দোকানে দাঁড়িয়ে আমরা খেলাম কাশ্মীরের এক ধরনের ট্রেডিশনাল রুটি আর সাথে কাশ্মীরি শাক। এটার পাশাপাশি ছিল লবণ আর মাখন দেওয়া চা। এই যে রুটি সাথে হচ্ছে শাক আর অনেক আচার। এটা হচ্ছে লবণাক্ত চা, নামকিন চায় এরা বানাচ্ছিল, সাথে কাওয়া আছে। ম্যাডামের এটা পছন্দ হয় না। লিপি একটু বলো তো কেমন লাগছে এই নামকিন চায়? কক্সবাজারে যাই, আমি তো কক্সবাজার যখন প্রথম যাই, যেখানে চা খাই সেখানে হচ্ছে কি চা খেলে মধ্যে লবণ দিছে, এবং পরে জানতে পারি আসলে ওরা সব চায় লবণ। কিন্তু আমার কাছে ভালো লাগছে। কক্সবাজারের সি বিচে যখন চা খাই আমি ভাবছিলাম কক্সবাজারের ওই মানে সমুদ্রের পানি দিয়ে চা বানিয়েছে, এতটাই লবণাক্ত ছিল। রাতে শ্রীনগরে আবার কিছুক্ষণ ডাল লেকে ঘোরাঘুরি করে সেদিনের মতো হোটেলে ব্যাক করলাম আমরা। পরের দিন আবার শ্রীনগরে ঘোরার জন্য আমরা বের হলাম। এইটা আমাদের কাশ্মীরে থাকার শেষ দিন। প্রথমেই আমরা গেলাম বাদামওয়ারি নামের একটা গার্ডেনে। 700 বছরেরও বেশি পুরানো এই পার্কে ঢুকে সবার মুখে খালি ওয়াও আর ওয়াও। পার্কের অনেকখানি ভিতরে একটা ঘরের মতো জায়গা পার করলেই দেখতে পারবেন দূরে পাহাড়ের সুন্দর একটা দৃশ্য। আমরা আসছি এখন বাদামওয়ারি না কোন একটা জায়গা আছে ওইখানে। এটা একটা মুঘল গার্ডেন। তো এইখানে আইসা দেখলাম যে খালি গাছ আর গাছ, অ্যাজ ইউজুয়াল গার্ডেন মানে গাছ। এটা হচ্ছে মোটামুটি বাগানওয়ারির চারপাশ, সুন্দর একটা লেক দেখা যায়, একটা মাউন্টেনও দেখা যায়, বেশ বড় একটা গার্ডেন। সো আসলে একটু টাইম নিয়ে ঘুরে দেখা উচিত, আর ভালো ভালো ফটো তোলার অবশ্যই জায়গা আছে। এটা নাকি পয়েন্টে আমরা তো সহজে চেয়েছিলাম মানুষের পয়েন্ট একটা সুন্দর থাকে তো সব ইউজ করলে ওই বাদামওয়ারিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা গেলাম হজরতবাল দরগাতে। একেবারে ডাল লেকের সাথেই এই দরগাটা। বলা হয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের অবশেষ এখানে সংরক্ষিত আছে। দরগা হজরত বলে ঘোরাফেরা শেষ। এখানে মেইন যে ব্যাপারটা হচ্ছে যে এখানে মেয়েরা এক নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেতে পারে, আর ছেলেরা মোটামুটি পুরাটাই ঘুরতে পারে। ভিতরের দিকে গেলে হচ্ছে মানত পূরণ করার জন্য একটা জায়গা আছে, ওখানে সুতা বেঁধে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে কথা বলে, আস্তে আস্তে কথা বলে নিজের ইচ্ছাটা জানাইতে হয়। এটাতে নাকি ইচ্ছাটা পূরণ হয়। দরগাতে ঘোরাঘুরি শেষ করে আমরা বিশাল বড় একটা রুটি কিনলাম, যেটা হালুয়া দিয়ে খেতে হয়। প্রায় 100 টাকার রুটি আর হালুয়া খেয়েই আমাদের পেট ভরে গেছিল। এরপর প্রচুর জ্যাম ঠেলে আমরা আসলাম নিশাদ গার্ডেন। আস্তে আস্তে প্রায় 5টা বেজে গিয়েছিল। এটাও একটা মুঘল গার্ডেন, এটাও ডাল লেকের পাশেই। আসলে ডাল লেক এতটাই বড় যে মনে হয় সবকিছুই যেন এর পাশে। আমরা আসছি হচ্ছে এবার নিশাদ গার্ডেনে। ভাবছিলাম আসতে পারবো না কারণ প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল। তো নিশাদ গার্ডেনে এসে যা দেখলাম, এটাও আর একটা গার্ডেন। জি, ঠিকই ধরেছেন। টিকিটের প্রাইস হচ্ছে 24-25 টাকা, যেটাই আপনার কাছে নিতে পারে আর কি। আজকে মনে হয় দিন দেখে বেশি রাখেন, এই যে আচ্ছা, তাই মনে হয়।
নিষেধ গার্ডেন থেকে ডাল লেকের দিকে তাকালে দেখা যায় গেটের মতো কিছু। এইটা আসলে একটা ব্রিজ যার নাম উট কাদাল বা ক্যামেল ব্রিজ। নিষাদ গার্ডেনেও চশমে শাহীর মতো একটা জলের ধারা আছে, যেটা আসে গোপী নামের একটা ঝর্ণা থেকে। এছাড়াও আছে বেশ কিছু ফোয়ারা। এই গার্ডেনটা আমার কাছে মনে হয়েছে চশমে শাহীর থেকেও বেশ বড়, কিন্তু সময় না থাকায় বেশিরভাগ জায়গায় দেখা হয়নি। এরপরের পার্টটা আসলে খুবই হতাশাজনক। আমরা ভাবছিলাম যে কাশ্মীরের ওয়াজওয়ান নামের খাবারটা খাবো, কিন্তু ঈদের পরদিন হয় সেগুলোর বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। তাই আমরা আদুস নামের একটা পশ দোকানে গিয়ে চিকেন, রোগান জোশ আর মাটনের একটা আইটেম খেয়ে আসলাম। আপনারা যদি ভাবেন এর মধ্যে দিয়েই আমাদের কাশ্মীর ঘোরা শেষ, তাহলে বলবো আর একটু বাকি আছে। আমাদের ফ্লাইট ছিল 12 তারিখ সকাল 11টায়। উমিয়া এই সকালবেলা উঠে কোনো রকমে দৌড় দিল লালমরিচ কিনতে, আর আমরা আসলাম শিকারা রাইডে। শিকারা রাইড ব্যাপারটার মধ্যে একটা রাজকীয় ব্যাপার স্যাপার আছে। দুই পাশে দুইটা গদিওয়ালা চেয়ার থাকে, একটার মধ্যে শুধু বসা যায়, আরেকটা এর থেকে একটু বড়, একেবারে শুয়েই পড়া যায়। আর কিছুক্ষণ পর পর আপনার কাছে নৌকাতে করে অনেক কিছু বেচতে আসবে লোকজন। ছোটখাটো খাবার ছাড়া আর কিছু নিলে ঠকার চান্সই বেশি। कॉप के लिए यहाँ पर हाँ कॉप और कॉप विदाउट की गोली नहीं, ऑलरेडी बहुत फ्रिज में आगे दिखाओ। क्या हुक्का बनाना हुक्का बोला था हुक्का पीना स्पेशल कश्मीरी सैफरान वाला फ्लेवर है ना सर, जो हम घर पे बनाते हैं। नहीं सर, हमारे बजट बहुत शॉर्ट है। सर जी हम शॉर्ट वाला ही बनाएंगे शॉर्ट बजट वाला প্রথমে ভেবেছিলাম এটা একটা ওভাররেটেড অ্যাক্টিভিটি, কিন্তু শিকারায় ওঠার পর মনে হয়েছে ডাল লেকে শিকারা রাইড করাটা একটা অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। শিকারাতেও স্ক্যামের ব্যাপার স্যাপার আছে। দুইজন মিলে 650 টাকায় আমরা আধ ঘন্টার শিকারা রাইড করলাম। এই খরচ হয়তো আরও কমানো যেত যদি আরেকটু দামাদামি করতে পারতাম। শিকারা রাইড করতেছি। শিকারা হচ্ছে ছোটোখাটো একটা নৌকার মতো। এই যে এখানে ছোটোখাটো নৌকা, যেখানে আরাম করে গায়ে লেয়ে দিয়ে বসা যায়, মানে শোয়াও যায়। আর হইতেছে এই পাশে একটা ছোট বসার মতো জায়গা আছে, এখানে লোকজন বসে থাকে। এখন কাহিনী হইতেছে যে আমাদের প্রথমে শিকারা রাইড নিতে ছিল 4টা পয়েন্ট দেখাবে 2500 টাকা। এখন আমরা জানি যে 2500 টাকা এটা অর্থিত না। আমরা যেটা করছি, আমরা প্রথমে তাকে 500 টাকা বলছি। 500 টাকা বলে বলে তারপরে সে আস্তে আস্তে 600-তে উঠাইছে। সে তখনও 1800-র নিচে নামে না, তারপর আস্তে আস্তে 1200-তে নামছে, 1000-এ নামছে। তারপরে আমি 650 ফিক্সড, 650 বলে আমরা চলে যেতেছিলাম। চলে গিয়ে তারপরে চলে যেতেছি, তো তখন সে পিছন থেকে ডাক দিচ্ছে যে 700-তে আছে। ঠিক আছে, তো টাইম নষ্ট না করে আমি 700-তেই উঠে পড়ছি। চাইলে হয়তো 600-তেও পারা যেত। कहवा बनाओ कहवा केसर का कहवा सब्जी लोटस का कहवा केसर का कहवा नहीं जी, लेमन टी चाय अरे चलते चलते होता है सर এরপর শিকারের শেষে ফ্লাইট ধরে কলকাতা হয়ে সোজা ঢাকা। কাশ্মীর সিরিজের খরচের ডিটেল আর কি করতে হবে কি না করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও আনবো সামনেই, সো স্টে টিউনড।